এবং আমরা সর্বোপরি চেষ্টা করি এখনও অবধি, আমি ব্যক্তিগতভাবে প্রত্যেক দিন প্রত্যেকটা পেশেন্ট একবার বা দুবার রাউন্ড দেওয়ার চেষ্টা করি। নাম, সুনাম, দুর্নাম এইগুলো তো ভাবতে গেলে কোনো কাজই করা যাবে না। হ্যাঁ, এটা একটা আমার একদম অন্তঃস্থরের কাছের জায়গাটাকে টাচ করার মতন প্রশ্ন। এটা অনেকটা গল্পের মতো লাগবে, কারণ যে কোনো কারণেই হোক, আমার নিজের মনে আছে 8-10 বছর বয়স থেকে যখন প্রথম আমার জ্ঞানচক্ষু উন্মিলিত হলো। আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার প্রত্যন্ত গ্রামে, যশপুর কৃষ্ণনগর বলে একটি জায়গা। সেই জায়গায় আমরা থাকতাম। আমার বাবা ছিলেন স্বাস্থ্যকর্মী, মা হোম মেকার নিশ্চয়ই। এবং মা যেহেতু কলকাতায় বহুদিন থেকেছিলেন, মায়ের দিক থেকে একটা সবসময় কিছু একটা করার উদগ্র বাসনা ছিল এবং সেইভাবে আমাদেরকে গাইড করতেন। তো বাবা যেহেতু হেলথে চাকরি করতেন, দু একজন ডাক্তার এদেরকে দেখতাম। আরেকটা অদ্ভুত ছিল যে আমাদের বাড়ির দরজা থেকে বেরোলেই যশপুর প্রাইমারি হেলথ সেন্টার, বা তখন সাবসিডি হেলথ সেন্টার, একটা হসপিটাল, সেখানে কয়েকটা কোয়ার্টার, একজন ডাক্তারবাবু রোজ আউটডোর হচ্ছে, আর একটা জুনিয়র হাই স্কুল, ওই দুটোই চোখ মেললেই দেখতে পেতাম। তো সেই তখন থেকেই মনে হতো যে গ্রামের কিছুই নেই, ইলেকট্রিক নেই, দোকান নেই, কিছুই নেই, কিন্তু একটা হাসপাতাল রয়েছে সরকারি এবং একটা জুনিয়র হাই স্কুল রয়েছে। তো এই যে শিক্ষা এবং স্বাস্থ্য এই পাশাপাশি দেখে প্রথম মনে হয়েছিল যে এই দুটো তাহলে বোধহয় ভালো জিনিস, কারণ এই দুটোই তো গ্রামের প্রথমে রয়েছে। তখন থেকে মনে হয়েছিল, এবং মায়ের ইম্পেটাস ছিল, যে গ্রামের মানুষ দেখতাম হয় বিনা চিকিৎসায় বা প্রায় বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, কিছু করার নেই। ওই সেন্টারেই বা কী চিকিৎসা, কোনো ইনফ্রাস্ট্রাকচার বা আজকের তুলনায় কল্পনাই করা যাবে না। এটা আমি বলছি ধরুন 1972-73 সালের কথা। তো তখন থেকেই মনে হতো যদি কিছু করা যায়। এবং যেহেতু বরাবরই পড়াশোনায় খুব ভালো ছিলাম, যে কোনো কারণে হোক, কোনো জায়গায় কোনো ক্লাসে এবং এমডিতেও ইউনিভার্সিটি টপ করেছিলাম, তো সবাই বলতো তাহলে এ হোক, তখনকার বা এখনও বাঙালিদের মধ্যে তো এইটাই আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হও। তো আমাকে বলা হতো তুমি তোকে ডাক্তার হতে হবে। আর হয়তো সামনে যে হাসপাতাল দেখেছিলাম সেটাও কাজে লেগেছিল, যদিও আমি ওই স্কুলে পড়াশুনো করিনি, আমি হেতমপুর স্কুলের ছাত্র। তো তখন থেকেই মনের মধ্যে বিশেষ করে মা ঢুকিয়েছিল যে ডাক্তার হয়, এবং ডাক্তার হয়ে যদি পারিস বীরভূমের মানুষের জন্য কিছু কাজ করবি। সেই বীজ একটা ছিল। তারপরে দুর্ভাগ্যজনকভাবে ইন্টার্নশিপে 1987 সালের জানুয়ারি মাসে আমার মা মারা যান। নীলরতন সরকার মেডিকেল কলেজে চিকিৎসা হয়েছিল, কিন্তু তখন চিকিৎসার মান যেটা ছিল, মারা গিয়েছিলেন মা। তখনও মারা যাবার সময় বলেছিলেন যে কিছু একটা করিস বীরভূম জেলায়। তারপরে আস্তে আস্তে এমডি পাস করে মালদায় ছিলাম প্রথম পোস্টিং। দ্বিতীয় পোস্টিং বোলপুরে নিয়ে এসেছিলাম। বোলপুরে এসে যখন দেখলাম যে চিকিৎসার যে অবস্থা, তখনকার 1998 সালে, 98 থেকে 2003 অবধি আমি বোলপুরে এসডি হসপিটালে ছিলাম। কিন্তু চিকিৎসার সার্বিক যে পরিস্থিতি, এখন তো নয়তো স্বাস্থ্যসাথী এতে হওয়াতে মানুষরা প্রাইভেটে বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছে, কিন্তু তখন তো কিছুই ছিল না, না আরএসবিআই, না স্বাস্থ্যসাথী। এবং আপনারা হয়তো শুনলে আজকে বিশ্বাস করবেন না, তখন সিজার করতে, নর্মাল ডেলিভারি করতে পেশেন্টকে বাইরে দোকান থেকে ওষুধ কিনতে হতো, প্রায় সব ওষুধ। এবং সেটা তাদের কাছে একটা বিরাট ব্যাপার ছিল। বহু পেশেন্ট বলতো ডাক্তারবাবু, তখনকার 1999 সালে, 2000 সালে হয়তো 1000 টাকার ওষুধ কিনতে হতো, কিন্তু বলতো ডাক্তারবাবু আমার যাই হোক, ও বাচ্চা মারা যাক, এ হোক, যা হোক, 1000 টাকাও আমি ওষুধ কিনতে পারবো না। মানুষের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল। যারা সেই সময়ে সামাজিক স্তরে, তৃণমূল স্তরে কাজ করেছেন, তারাই আজকের এই ঘটনাটা বুঝতে পারবেন। আমি কোনো রাজনৈতিক বিতর্কে যাব না, কিন্তু অর্থনৈতিক এবং সামাজিক জায়গাটা আমাদেরকে ভাবতেই হবে। সেই সময় কিন্তু এইভাবেই সরকারি হাসপাতালে চিকিৎসা হতো। আজকে তো সবই পাওয়া যায়, প্রায়
আর স্বাস্থ্যসাথী বা এর মাধ্যমে তো হয়ই। এখন তো সিজারটা হয়তো বন্ধ করেছে প্রথম কিছুদিন চালু করার পরে, কিন্তু অন্যান্য চিকিৎসা তো পাওয়া যাচ্ছে। তো প্রথম থেকেই মনে হয়েছিল যে যদি কিছু করতে পারি। এবারে সরকারি চাকরির বাধ্যবাধকতার মধ্যে অনেক কিছুই করা যায় না। সেই জন্যেই 2003 সালে প্রথম আমি সরকারি চাকরিতে, আমার ট্রান্সফারও হয়নি, কোনো শোকজ হয়নি, কিচ্ছু হয়নি। আমার মনে হলো যে যদি সরকারিভাবে থাকি তো বিশেষ কিছু করতে পারবো না, কারণ ওই হসপিটালের ঘেরাটোপের মধ্যে থেকে মানুষের পরিষেবা দেওয়া সম্ভব হবে না। সেই জন্যে আমি সরকারি এর থেকে বিরতি নিই এবং আস্তে আস্তে এই হসপিটালটা তৈরির আমার ইচ্ছাটা আমার আর আমার স্ত্রী প্রথম ভেবেছি, এবং মা তো ছিলই। 2009-10 সালে প্রথম একটা জায়গাটা কিনতে পারি, এখানে 16 কাঠা একটা জায়গা কিনতে পারি। তারপর থেকেই আস্তে 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 যে স্বপ্নের বীজটা 10-12 বছর বয়সে আমার ভেতরে আমার মা বুনে দিয়েছিলেন, সেইটাই আজকে আস্তে আস্তে বড় হয়ে গাছ হয়েছে। এবং ওই বিল্ডিংটা কিন্তু শুধুমাত্র আমার পরিশ্রম এবং রক্ত ঘামের বিনিময়ে প্রথম বিল্ডিংটা তৈরি হয়েছে। দ্বিতীয় বিল্ডিংটা কিন্তু সবটাই আমাদের মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যসাথী প্রকল্পের যে টাকা, সেই একটা বহু মানুষের পরিষেবা দিয়ে আমরা হসপিটাল এবং ডাক্তারবাবু হিসেবে আমরা যে টাকাটা রোজগার করতে পেরেছি, এবং ব্যাংক থেকে তো ধার নিতেই হয়, সেই জায়গায় এসে আজকে আমরা ওই বিল্ডিংটা 25,000 স্কোয়ার ফুট ছিল, এটা 50,000 স্কোয়ার ফুটের বেশি। এখানে মডিউলার ওটি হয়েছে, এখানে নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্টের মতো, স্পাইন সার্জারির মতো সার্জারি রেগুলার করা যায় সেই ব্যবস্থা আছে। 20 বেডের আইসিইউ, 8 বেডের ডায়ালিসিস, এবং মোটামুটি যারা বাইরের থেকে আসেন চিকিৎসা জানেন যে এইরকম পঞ্চায়েত এরিয়ায় এইরকম একটা, সবথেকে যেটা আমাদের বড় ব্যাপার, আমাদের সহজলভ্য ব্রড ডে লাইট, সানলাইট, আলো জ্বালাতে হয় না, বেশিরভাগ রুমেই একটা সূর্য আলো এমনভাবে ঢোকে, এবং প্রচুর স্পেস নিয়ে, স্পেস ওয়েস্টেজ করে সিঁড়ি, র্যাম্প, লিফট সব ব্যবস্থা করে আমরা করতে পেরেছি, এবং মানুষের কাছে এটা খুবই গ্রহণযোগ্য হয়েছে। এবং আমাদের সর্বশেষ এখনও পর্যন্ত সংযোজন হচ্ছে ক্যাথল্যাব বা কার্ডিয়াক ইউনিট। এর পরে আমাদের নিউরো সার্জারি, কার্ডিও সার্জারি হয়তো হবে। দেখুন, নাম, সুনাম, দুর্নাম, এইগুলো তো ভাবতে গেলে কোনো কাজই করা যাবে না। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, রবীন্দ্রনাথের সময়ে ওনাকেও বহু সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। আজকে বিবেকানন্দ, তাকেও অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। তো সমালোচনা, আলোচনা, সুনাম, দুর্নাম, সত্যি কথা বলতে এগুলো ওই একে অপরের পরিপূরক। তবে যেটা মূল ব্যাপার, যেহেতু বীরভূমের লোক এবং এখনও পর্যন্ত আমরা বেশিরভাগ মানুষের জানা, আমরা কোনো রকম অন্যায়কে সাপোর্ট করি না, অন্যায়কে প্রশ্রয় দিই না। আমরা যেটা স্বাস্থ্যসাথী আছে, 5 দিনের ওষুধ ফ্রিতে দেওয়া, 200 টাকা গাড়ি ভাড়া দেওয়া, সেই জায়গাগুলো যদি আমরা মেনটেন করি, আমাদের এখানে ঈশ্বরের ইচ্ছায়, ওপরের ইচ্ছায় বলতে হয় যে এখনও পর্যন্ত যে পরিমাণ একটা 200 বেডের হসপিটাল এইভাবে চালিয়ে যে পরিমাণ অন্য জায়গায় ঝামেলা ঝঞ্ঝাট হয়, সে তুলনায় আমাদের এখানে এখনও অনেক কম। কিছু কিছু ক্ষেত্রে নিশ্চয়ই চিকিৎসা এমন একটা পরিষেবা যেখানে কিছু ত্রুটি বিচ্যুতি থাকবে, আবার সবসময় মানুষ যে একটা অপারেশনের পরে সেলাই পুঁজ হলেই তার বিরাট চিন্তা হয়ে যায়, কিন্তু কারুর হবে। একই সঙ্গে 2 বোনের একই অপারেশন হলেও দেখা যাবে দুজনের একই ওষুধ দিলেও একইভাবে সারবে না। এটা চিকিৎসা শাস্ত্রের নিজস্ব যে গণ্ডগোল। কারণ আমরা যদি দেখি যে দু ভাই মেলায় গেল, দুটোই, একজন 4টে চপ খেলো আর একজন হাফ চপ খেলো। যে হাফ চপ খেলো সে ঢেউ ঢেউ করে অম্বলে মরে যাচ্ছে, আর যে 4টে চপ খেলো সে বলছে আর কিছুই না, বাড়িতে যে মাংস ভাত খেলো। তো এটা হচ্ছে এক একজনের শারীরিক গঠনের উপর নির্ভর করে, বিপাক ক্রিয়ার উপর নির্ভর করে। সবসময় যে চিকিৎসার গাফিলতি বা চিকিৎসার নয়, এটা এমনই একটা ব্যাপার যে চিকিৎসা স্বাস্থ্য একটা, তবুও যদি মানুষকে বোঝানো যায়, মানুষকে যদি আগের থেকে সতর্ক করা যায়, সেক্ষেত্রে কিন্তু
আমাদের অভিজ্ঞতা বলে, মানুষ বোঝে, মানুষ দু একজন মানুষ হয়তো কোনো ক্ষুদ্র স্বার্থে কিছু কিছু নিয়ে আসে অকারণ অশান্তি, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এখানে বিশেষ করে আমাদের বীরভূমের যে রাজনৈতিক নেতৃত্ব আছেন, যা প্রশাসনিক নেতৃত্ব আছেন বা সামাজিক অন্যান্য ক্ষেত্রে নেতৃত্ব আছেন, তারা সবসময়ই দেখেছি সেটা যাতে সমাধান করে দেন। কারণ যখন তারা বুঝতে পারেন যে এটা সত্যিকারের হসপিটালের কোনো গাফিলতি নেই, তারা সেটা সমাধানের দিকে এগিয়ে আসেন। এবং আমরা সর্বোপরি চেষ্টা করি, এখনও অবধি আমি ব্যক্তিগতভাবে প্রত্যেক দিন প্রত্যেকটা পেশেন্ট একবার বা দুবার রাউন্ড দেওয়ার চেষ্টা করি। ডাক্তারবাবুও দেন। আমার যে এখন হসপিটালে আমার 2 ছেলে ডাক্তার, বড় বৌমাও ডাক্তার, এবং এখন আমার বড় বৌমা এবং আমাদের সিইও আমার ভাইপো ওই ইঞ্জিনিয়ারিং ভালো চাকরি ছেড়ে গুজরাট থেকে এসে আমাদের এখানে কাজ করছে, তারাও যাতে রেগুলার রাউন্ড দেয়। এবং স্টাফদের সবসময় আমরা বলি যে একটাই কথা, যে ভাবো পেশেন্টের বয়স এবং সেক্স অনুযায়ী ও তোমার বাবা মা ভাই বোন দিদি এই হিসেবে ভাবো, তাহলে কি করতে হবে সেটা করো। সেক্ষেত্রে দেখা যায় গাফিলতি অনেকটাই কম। তবে মানুষের তো অবহেলা থাকেই, অনেক সময় থাকে, আর সেই অবহেলাটা থাকার জন্য আমরা 2-3টে টায়ারে, যাতে একজন অবহেলা করলে আরেকজন সেটা ধরতে পারে, বারবার করে স্টাফদের নিয়ে আমরা বসি। এবং আমার অনেক স্টাফ আছে যারা খুবই মোটিভেটেড, তারা এই ব্যাপারটার গুরুত্ব বোঝেন এবং আমার সঙ্গে 20 বছর 25 বছর ধরে কাজ করছে। সেই জায়গা থেকে আমরা অনেক বেশি ভালো পরিষেবা দিতে পারি।